আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি পার্ট টু পার্ট দাওয়াতের ভিডিওগুলো শেয়ার করছি। সেই ভিডিওর মধ্যেই 4 নম্বর ভিডিওটি আজকে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে রুই মাছের দই পোস্ত কারি। তো এই রেসিপিটি সুস্বাদু করে রান্না করতে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি আগে দেখাচ্ছি না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তাই আমি রান্না করব এবং আপনাদেরকে বলে দিব। তো এই বিষয়ে কিছু রান্না আমার ডেসক্রিপশনে আমি লিংক শেয়ার করেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে আমি প্রায় 3 কেজি থেকে 200 গ্রাম কম একটি রুই মাছ নিয়েছি। অনেকে বলে এটাকে কালীবোয়াশ, আবার কেউ বলে রুই মাছ। তো জানি না আমি মাছালা আমাকে আসলে রুই মাছ দিয়েছে না কালীবোয়াশ দিয়েছে, বুঝতে পারতেছি না। কারণ কালীবোয়াশটা একেবারেই কালো থাকে। তো যাই হোক, এটা কিন্তু চাষের মাছ, দেখেই বোঝা যাচ্ছে। কারণ সাধারণত প্রাকৃতিকভাবে যে মাছগুলো বড় হয় সেগুলো কিন্তু এত হেলদি হয় না 3 কেজি ওজনে। যাই হোক, তো এটাকে আমি আম একটু চাপাতিটাকে ভালোভাবে ধার দিয়ে নিচ্ছি। কারণ তা না হলে মাছগুলো ভালোভাবে কাটা হবে না। তো এভাবে করে একটা গেজেট দিয়ে আমি চাপাতিটা ধার দিয়ে নিলাম। আর এখানে ব্লাড দেখা যাচ্ছে, কারণ আমি এই মাছটাকে যখন এনেছিলাম তখন ভুঁড়ি ফেলে তারপরে ফ্রিজে রেখেছিলাম। আঁশসহ রেখেছিলাম। আপনারাও আঁশসহ রাখবেন, কারণ এতে করে মাছটা ভালো থাকে। তো এভাবে করে লেজটা ধরে উঁচিয়ে আমি এভাবেও আঁশ ফালাই। বিভিন্নভাবে আঁশ ফালানো যায়। তো আমি এভাবেও বড় মাছের আঁশ এভাবেও ফালাই। তো যার জন্য এমন করে নিয়েছি। তো যাই হোক, যে ব্লাডগুলো দেখেছেন সেগুলো ওই মাছের ভুঁড়ি ফালানোর থেকেই বের হয়েছে। আর এখানে আমি মাথা কেটে নিলাম। রুই মাছের মাথা একদমই ছোট হয়। তো এই মাথা দিয়ে আরেকদিন আমি মুগ ডালের যে ঘন্ট সেটা করে দেখাবো ইনশাল্লাহ। আমি কিভাবে করি সেই রেসিপি। তো দেখেন, এই মাছটা কিন্তু আম চাষের মাছ, সেটা দেখেই বোঝা যায়। কারণ যে মাছ আ নরমালি প্রাকৃতিকভাবে বড় হয়, অর্গানিকভাবে বড় হয়, সেই মাছের ভেতরটা এত সফট থাকে না। একটু শক্ত, শক্ত হয় এবং কোয়া, কোয়া থাকে। মাছের রোঁয়াগুলি দেখা যায়, দেখলেই বোঝা যায়। তো এভাবে করে আমি মাছটাকে কেটে নিলাম। তারপরে আমি বটির সাহায্যে কাটছি। কারণ চাপাতি দিয়ে এসব মাছ কাটতে গেলে একটু নরম হয়ে যেতে চায়। তাই আমি বটি দিয়ে কাটলাম। যাদের অভ্যাস আছে চাপাতি দিয়ে কাটার, সেটা কাটা যায়। দুভাগ করে নিলে সুন্দরভাবে চাপাতি দিয়ে কাটা যায়। কিন্তু আমি যেহেতু রিং পিস করব, তাই আমি বটি দিয়ে কাটলাম। তারপরে এই যে পিছনের যে কাটাগুলো, সেগুলো কিন্তু এমনিতে কাটতে গেলে অনেক মানে কষ্ট হয়। তাই আমি পিস, পিস করে নিয়ে চাপাতির পিছনের যে পাটটা আছে সেটা দিয়ে একটু বটির উপরে চাপ দিয়ে, চাপ দিয়ে কেটে নিচ্ছি। একদম সহজভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি মাছগুলোকে যেই কয় পিস আমার লাগবে সেই কয় পিস আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। কারণ সব মাছ ধুতে যাবেন না। এতে করে মাছের আষ্টে গন্ধ হয়ে যায় পরে। এভাবে করে জিপলক ব্যাগে আপনারা রেখে দিবেন। ১ মাস পর্যন্ত রাখতে পারবেন। তার বেশি রাখতে গেলে মাছের থেকে ভালো গন্ধ আসে না। খুব খারাপ অবস্থা হয়ে যায়, সেই মাছ খাওয়া যায় না। তো আমি এগুলোকে একটু রক্ত পানি ধুয়ে তারপরে আমি লবণ দিয়ে রাখলাম। এটাকে ১০ মিনিট আমি লবণ দিয়ে রেখেছি, যাতে দুর্গন্ধটা এবং বিজলটা চলে যায়। তারপরে আবার আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আর যেই পানিগুলো আমি উঠিয়েছি একটা প্লাস্টিক দিয়ে, সেই পানিগুলো কিন্তু আমি গাছে দেই। গাছের জন্যই ওই পানিগুলো আমি সংগ্রহ করি। কারণ এই গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস, বিভিন্ন ভিটামিন যোগ করে এই মাছ ধোয়া পানি।
তো এইভাবে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি লেবু কেটে নিয়েছি, যেগুলো দিয়ে আমি রসগুলো এই মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো আরও 10 মিনিট। এতে করে মাছ থেকে যে দুর্গন্ধ সেটা থাকবে না। আর যদি লেবু না থাকে, সিরকা থাকলে সিরকাও দিতে পারেন, কিংবা আপনারা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধ একটুকু থাকবে না। যখন দেখবেন মাছটা একদম খসখসে হয়ে গেছে ধুয়ে নেওয়ার পরে, তাহলে বুঝবেন যে আপনাদের মাছ ধোয়া হয়ে গেছে। একটু পিসিল টাইপ থাকলে কিন্তু মাছ ধোয়া হবে না, তাহলে দুর্গন্ধ আসবে খেতে গেলে। তারপরে আমি ভালোভাবে 10 মিনিট পরে ধুয়ে নিয়ে কিচেন টিস্যু দিয়ে আমি মাছগুলোকে একটু মুছে নিচ্ছি। কারণ এতে করে যে বেশি পানি আছে, সেই পানিটা চলে যাবে। আর ফ্রিজের মাছ কিন্তু একটু পানি ছাড়ে। তাই পানিগুলো মুছে ভালোভাবে যদি আপনি লবণ এবং যেকোনো জিনিস দিয়ে মেরিনেট করে ভাজেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তৈল ছিটে গায়েও উঠবে না। তো এক্ষেত্রে আমি সব মুছে নিলাম। তারপরে এখানে আমি ভরা প্রায় 1 টিস্পুন লবণ দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এইজন্য দিয়েছি কারণ যেহেতু আমি দই পোস্ত করব, একটু বেশি সাদাটে থাকবে, সেই মাছটা আমার দেখতে খেতে ভালো লাগে না। তাই একটু হালকা কালার করার জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় এটা দিলে মাছটা খেতেও সুস্বাদু হয় ভাজার পরে। তারপরে আমি এখানে পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম। এখানে সয়াবিন তৈল ইউজ করেছি। তারপরে মাছগুলো দিয়ে আমি সাথেই উল্টে দিলাম। এতে করে হবে কি, যে উপরের যে পানিটা সেটাও চলে যাবে এবং আর তৈল ছিটে উঠবে না। কারণ লবণ দেওয়ার পরে তো মাছ একটু পানি ছেড়ে দেয়, সেটাও আর সমস্যা করবে না, গায়ে ছিটে উঠবে না। এই তো মাছ হয়ে গেছে। বেশি একটা একেবারে মুচমুচে করে ভাজিনি, একটু হালকা ব্রাউন হয়েছে, তারপরে নামিয়ে ফেলেছি। দেখেন কি সুন্দর কালার এসেছে মাছের। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি প্রায় 10-15টি পেঁয়াজ নিয়েছি। কিছুটা অর্ধেকটা নিয়েছি কুচি করে, আর অর্ধেকটা 4 খণ্ড করে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো এভাবে করে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি প্রায় 10টি কাঁচামরিচ। যেহেতু দই পোস্ত করব, এখানে তো আর গুঁড়ো মরিচ যাবে না, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলাম। অনেকে হয়তো গোলমরিচ দেয় কিংবা অন্য মশলাও দেয়। আমার কাছে সেটা মনে করেন মাছের মধ্যে ভালো লাগে না। তো এখানে আমি সবগুলো ব্লেন্ডারে জারে নিলাম, আর 1/2 কাপ পরিমাণ নিয়েছি কাজু বাদাম, 1/2 কাপ পোস্তদানা এবং 1/2 কাপ কিশমিশ। তারপরে একটু বেশি পরিমাণেই পানি দিলাম যাতে দলা পেকে না যায় ব্লেন্ড করার পরে। এই দেখেন, মিহি একটি পেস্ট করে নিলাম। সবকিছু একসাথে ব্লেন্ড করলেই সহজ হয়ে যায় খুব কাজগুলো। তো আমি কিন্তু আদা রসুন বাটা আছে সেগুলো পরে দিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম ওই মাছ ভাজা তৈলের মধ্যেই। এখানে অর্ধেকটা উঠিয়ে রাখলাম গার্নিশের জন্য, আর অর্ধেকটার মধ্যে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচটা একটু পরে দিচ্ছি, কারণ তৈলের মধ্যে এলাচটা দিলে আমার মনে হয় স্মেলটা চলে যায়। তো তারপরে আমি সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম, পেঁয়াজ এবং পোস্তদানা, কিশমিশের, সেটা দেওয়ার পরে আমি এলাচ একটু থেতলো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। 3 টেবিল স্পুন ঘি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এবং 1/2 টিস্পুন রসুন। রসুনটা একটু কম দিবেন, কারণ এসব জিনিসে রসুনটা একটু কমই যায়। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি, কারণ আমি কোনো জিনিস ওয়েস্ট করতে পছন্দ করি না। তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ আরও 4টে গোটা দিয়ে দিলাম, আর
1.5 টিস্পুন আমি এখানে দিয়ে দিয়েছি লবণ ঝোলের জন্য। মাছে তো দেয়াই আছে। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি দই। যেহেতু দইটাই এখানে মূল, সেখানে দই একটু বেশি করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন চিনি। সব একসাথে আমি স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি। এতে করে যখন আমি মাছের মধ্যে দিব তখন আর ঝামেলা পোহাতে হবে না। একসাথে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আর দলাও পেকে যাবে না, ছড়াও কেটে যাবে না, যেহেতু পানি দেয়া আছে। গরম যে ফুটন্ত কোনো খাবারের মধ্যে দই দিবেন না, তাহলে কিন্তু দইটা ছড়া কেটে যায়। তো এই তো ভালো করে বড়কে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে। একবার আমার দেখানো রেসিপিতে ট্রাই করবেন ইনশাল্লাহ। কথা দিলাম আপনারা ফ্যান হয়ে যাবেন এই রান্নার। তারপরে বারবার একটু নেড়ে দিচ্ছি, কারণ যেহেতু থকথকে একটা ঝোল নিচে ধরে যেতে পারে। এই তো দেখেন আমার লাইটিংটা একটু সমস্যা হচ্ছিল, তাই কালারটা একদম বেশি রেড রেড দেখা যাচ্ছে। আসলে কিন্তু এতটা কালার হয়নি। তারপরে আবার একটু 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা থেকে ঝাল বের হবে না, স্মেলটা সুন্দর আসবে। আর কিছুটা ব্রেস্তা দিয়ে আরও 1 টেবিল স্পুন ঘি দিয়ে আমি ঢেকে রাখছি লাস্ট ফিনিশিং। এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ইয়ামিনেস আসছে রান্নাটায়। এটা কালার মানে লাইটিংয়ের জন্য এমনটা হয়েছে। আসলে এটা একটু লাইট ছিল কালারটা। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখেন অরিজিনাল কালার, এমনটাই হয়েছে মাছটা দেখতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমার কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবার নেক হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাতে বাদশাহী দান করুন এবং হেদায়েত দান করুন, যেন দিনের পথে কায়েম থাকতে পারেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না, কারণ আয়াতুল কুরসি হচ্ছে মৃত্যু এবং জীবনের মাঝখানে, জান্নাতের মাঝখানে একটাই বাধা, সে হচ্ছে সে মরে না, তাই জান্নাতে যেতে পারে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।